নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আত্রের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। ঘড়ির কাঁটা দুপুর 2টো সমানেই ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়েই ইডি দপ্তরে মদন মিত্র। বেলা 12:15 নাগাদ সিজিও কমপ্লেক্সে কামারহাটির বিধায়কের হাজিরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রের স্ত্রী আর দুই ছেলে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর আজ সিজিওতে মদন মিত্র, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে? আধিকারিকরা কোন কোন বিষয়গুলো জানতে চাইছেন মূলত? শুভজিৎ, দেখো, তুমি যেমনটা বললে 12:15 নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে এসে হাজিরা দিয়েছেন বিধায়ক মদন মিত্র। পুরনিয়োগ দুর্নীতি মামলাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এবং তোমার নিশ্চয়ই মনে আছে, তার এর আগে একযোগে যখন ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই সময় মদন মিত্রের যে দুটি বাড়ি রয়েছে, অর্থাৎ দক্ষিণেশ্বর এবং ভবানীপুরের যে বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। এবং সেখান থেকেই কিছু নথিপত্র তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছিল। এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু শুধু মদন মিত্র নয়, তার গোটা পরিবারের যারা সদস্যরা রয়েছেন, তার দুই ছেলে, গত সপ্তাহে এমনকি তার স্ত্রী, তাদেরকে হাজিরার জন্য তলব করা হয়েছিল। তারা হাজিরা দিয়েছেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এবার মদন মিত্র তিনিও কিন্তু হাজিরা দিয়েছেন, তাকে আজ হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল এবং সেই মতোই তিনি সশরীরে পৌঁছে গেছেন। তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বেলা 12:30টার কিছু সময় পর থেকে। এখনও ইন্টারোগেশন চলছে, তার যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করা হচ্ছে। এমনকি মদন মিত্রকে বেশ কিছু নথিপত্র তদন্তকারীদের তরফ থেকে সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল। সেই সমস্ত নথিপত্রগুলোও কিন্তু খতিয়ে দেখছেন। মূলত 2016-17 সাল এই সময় মদন মিত্র এমনকি তার পরিবারের বেশ কিছু সদস্যদের নামে থাকা যে অ্যাকাউন্ট, তার মধ্যে দুটি অ্যাকাউন্টে এমন কিছু আর্থিক লেনদেন হয়েছে যেটা তদন্তকারীদের কোথাও গিয়ে মনে হয়েছে সাসপিশিয়াস লেনদেন। অর্থাৎ এই টাকা কোথা থেকে এসছে, কেন এসছে, সেই বিষয়গুলো কিন্তু তার কাছ থেকে জানতে চাইছেন। এবং কেন এই সন্দেহ তদন্তকারীদের মনে হলো, দেখো, এই পুরনিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছে, সেই তদন্তে নেমে যেটা তদন্তকারীদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে একদিকে কামারহাটি এবং অন্যদিকে টিটাগড়, এই দুটি পুরসভাতে মোট 125 জনের নিয়োগ হয়েছিল। এবং সেই নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। কিভাবে বেনিয়ম হয়েছে? সুপারিশের ভিত্তিতে সেই চাকরি হয়েছিল। কিন্তু সেই যে সুপারিশ যারা করেছিলেন, সেই সুপারিশ করার বিনিময়ে কি কোনো রকম আর্থিক লেনদেন হয়েছিল বা আর্থিকভাবে লাভবান হয়েছিল? অর্থাৎ কোথাও গিয়ে সেই সুপারিশের সঙ্গে মদন মিত্রের কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা বা তিনি কোনো রকমভাবে আর্থিক লেনদেনের মধ্যে রয়েছেন কিনা, এটাই কিন্তু এখন তদন্তকারীরা জানতে চাইছেন। কারণ আমরা যেটা দেখেছি, পুরনিয়োগ দুর্নীতি মামলাতে সুজিত বসু তিনি আর্থিকভাবে লাভবান। নজর রাখো। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। না, আমার কাছে যা ওরা বলবেন আমি অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, ডেকেছেন, আমরা এসেছি। আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। মদন মিত্র ঢোকার সময় বললেন যে ডাকতেই পারেন, মনে করেছেন তাই ডেকেছেন, আমরা সাহায্য করব তাই এসেছি। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সুজয়, এর আগে মদন মিত্রের স্ত্রী, তার দুই ছেলেকে ডাকা হয়েছিল, আজকে মদন মিত্রকে ডাকা হলো। গোটা পরিবারকে ডাকা, কারণটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি? দেখো, যদি তদন্তের ব্যাকগ্রাউন্ডে যাওয়া যায়, 2022-এ যখন প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন এই অয়নশীলের নাম সামনে উঠে আসে। এবং সেই সময় তল্লাশিতে প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করতে পারেন, যেগুলোর সঙ্গে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতির সম্পর্ক ছিল, তার পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতির নথিও তারা বাজেয়াপ্ত করেন। তারপরে নতুন করে তদন্ত যখন আরও গভীরে যায়, তখন জানা যায় যে রাজ্যের প্রায় 18টি বিভিন্ন পুরসভা, সেখানে নিয়োগে দুর্নীতি হয়েছে। এবং একটাই মাত্র সংস্থা, অর্থাৎ অয়নশীলের যে সংস্থা ইভিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড, এই সংস্থাই এই 18টা পুরসভায় নিয়োগের দায়িত্ব পেয়েছিল, যেটাও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তাকে নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ একটা সংস্থাকেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। কিভাবে সেটা সম্ভব? সে কারণেই ইডি পৃথকভাবে একটি মামলা রুজু করা হয় ইডির তরফ থেকে। এবং তার পরবর্তীতে তদন্ত করতে গিয়ে দেখা যায় যে কিভাবে দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, তার পাশাপাশি আরও একাধিক পুরসভায় কিভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে, এই একটি সংস্থাকে নিয়ে নিয়োগে দুর্নীতি করা হয়েছে। এবং এই যাদের নাম বলা হচ্ছে, যে এর আগে দেখা গিয়েছিল যে পাঁচুরায় যিনি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন, সুজিত বসু গ্রেফতার হয়েছে, মদন মিত্রের নাম উঠে এসছে, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে। এদের সুপারিশের মাধ্যমে বেশ কিছু বেআইনি নিয়োগ হয়েছিল। ইডির অভিযোগ যে সেই সুপারিশগুলো শুধু মৌখিক নয়, এর পেছনে রয়েছে আর্থিক লেনদেন। যাদের নাম সুপারিশ করা হয়েছে, প্রত্যেকের থেকে মোটা অঙ্কের টাকা, বা একটা বলা চলে যে নির্দিষ্ট একটা রেট চার্ট করে টাকা নেওয়া হয়েছিল। গ্রুপ বি থেকে গ্রুপ ডি পর্যন্ত, একদম মেথড থেকে শুরু করে গ্রুপ বি অফিসার, প্রত্যেকটা পদেই যে নিয়োগ হয়েছে, প্রত্যেকটা সুপারিশ এবং অর্থের বিনিময়। এবং শুরু হয়েছিল 2014 থেকে 2021 পর্যন্ত। যে কথা বলছিল সুপ্রিয়, যে কথা বলছিল,
অসংখ্য ধন্যবাদ। একবার ছবিটা দেখাই আপনাদেরকে, যে কথা সুজয় বলছিল, পরপর মদন মিত্রের পরিবারের কারা কারা হাজিরা দিয়েছেন। শুভরূপ মিত্র, মদন মিত্রের ছোট ছেলে, তিনি গেছিলেন 22 তারিখ, 22/7, 23/7। মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র, তিনি পৌঁছে গেছিলেন। অপর্ণা মিত্র, মদন মিত্রের স্ত্রী, ঠিক তার পরের দিন 24 তারিখ পৌঁছে গেছিলেন। আর আজকে 29 তারিখ মদন মিত্র, তিনি হাজিরা দিলেন। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। তৃণমূল থেকে 20 সাংসদ এনসিপিআইতে সাংসদদের যারা যোগ দিয়েছেন এনসিপিআইতে, সেই সাংসদদের স্বীকৃতি নিয়ে লোকসভা স্পিকারের সিদ্ধান্তের আগে সুপ্রিম কোর্টে যেতে পারে কালীঘাট তৃণমূল, এমন ইঙ্গিত দিলেন মমতা শিবিরের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথাবার্তা হয়নি, কালকে একটা টেক্সট করেছিল, যে টেক্সটে ওই 20 জন যে ডিফেকশন হয়েছে তাদের এক্সপিডিটিয়াস ডিসপোজালে যে চিঠিটা দিয়েছিল আপনাদের কাছে আছে, সেই চিঠিটা আমার কাছে ফরওয়ার্ড করেছিল, মেসেজ করেছিল টেক্সট। তখন আমি বলেছিলাম যে উই শুড মুভ বিফোর দিস সুপ্রিম ডিসকোয়ালিফিকেশন। বলেছি যখন দেখা হবে তখন কথা বলবো। এটা তো এখানে হবে না, পার্লামেন্টে, সুপ্রিম কোর্টে ডিসাইড হবে। তা ফ্রম দি ভেরি ডেট দে আর ডিফেক্টেড। সুপ্রিম কোর্টে যাওয়ার আমি একটা সাজেশন দিয়েছি ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য। তো পার্টি যদি সেটা গ্রহণ করে, তাহলে যদি কোর্ট ডিসাইড করে, তাহলে তো যে কোনো একজনকে তো ডিসাইড করতে হবে। তাহলে ডিফেকশনটা কবে থেকে? ডিফেকশনটা সেই দিন থেকে। অতএব এরা ডিফেক্টেড এমপি। জ্যোতির্ময় কর্মকার আমাদের দিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুভটা কেন, যেখানে এখনো স্বীকৃতি দেওয়াই হয়নি, সেখানে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন হচ্ছে তৃণমূল কংগ্রেস? দেখো, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আঁচ করছে যে স্পিকারের অফিস থেকে কোনো সিদ্ধান্ত না জানানো, পুরো বিষয়টিকে ঝুলিয়ে রাখা, এটা একটা কৌশল হতে পারে। এর আগে শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীন তিনি যখন সরাসরিভাবে প্রধানমন্ত্রীর মঞ্চে পৌঁছে যাচ্ছিলেন, তিনি যখন সরাসরিভাবে বিজেপিকে সমর্থন করছিলেন, তখন একইভাবে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই সময় দেখা যায় যে সেই বিষয় নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এথিক্স কমিটির কোনো মিটিংই করা হয়নি। স্বাভাবিকভাবেই তার পুনরাবৃত্তি এক্ষেত্রেও হবে কিনা তা নিয়ে কিছুটা সন্দিহান তৃণমূল কংগ্রেস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি পরামর্শ দিয়েছেন যে স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষা না করে, যেহেতু এই বিষয়টির একেবারে চূড়ান্ত সমাধান সুপ্রিম কোর্টেই হতে পারে, তাই এখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত। স্পিকারের বিচার পর্যন্ত, স্পিকারের মান্যতা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। তিনি এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি অ্যাপিল করে তিনি টেক্সট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বিষয় নিয়ে কথা বলবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সিদ্ধান্ত নেন, তাহলে স্পিকারের সিদ্ধান্ত আসার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস এনসিপিআই সাংসদদের অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী সাংসদ পদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আরো একবার শোনাবো, কি বলছেন? কথাবার্তা হয়নি, কালকে একটা টেক্সট করেছিল, যে টেক্সটে ওই 20 জন যে ডিফেকশন হয়েছে তাদের এক্সপিডিটিয়াস ডিসপোজালে যে চিঠিটা দিয়েছিল আপনাদের কাছে আছে, সেই চিঠিটা আমার কাছে ফরওয়ার্ড করেছিল, মেসেজ করেছিল টেক্সট। তখন আমি বলেছিলাম যে উই শুড মুভ বিফোর দিস সুপ্রিম ডিসকোয়ালিফিকেশন। বলেছি যখন দেখা হবে তখন কথা বলবো। এটা তো এখানে হবে না, পার্লামেন্টে, সুপ্রিম কোর্টে ডিসাইড হবে। তা ফ্রম দি ভেরি ডেট দে আর ডিফেক্টেড। সুপ্রিম কোর্টে যাওয়ার আমি একটা সাজেশন দিয়েছি ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য। তো পার্টি যদি সেটা গ্রহণ করে, তাহলে যদি কোর্ট ডিসাইড করে, তাহলে তো যে কোনো একজনকে তো ডিসাইড করতে হবে। তাহলে ডিফেকশনটা কবে থেকে? ডিফেকশনটা সেই দিন থেকে। অতএব এরা ডিফেক্টেড এমপি। তৃণমূলের বিদ্রোহীদের কি ঘর ওয়াপসি হবে কালীঘাটে? এক সপ্তাহের মধ্যেই কি চমক দেখা যাবে বঙ্গ রাজনীতিতে? জল্পনা জিইয়ে রেখে একটা বড় ইঙ্গিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যারা চলে গেছে তারা যদি 21 জুলাইয়ের আগে চলে আসে তাদের ফিরিয়ে নেওয়া হবে। এখনো কি দরজা খোলা আছে? এটা আমি বলতে পারবো না, এটা দিদি বলতে পারবে। এটা সম্বন্ধে আমি বলতে পারবো না।
কি কবে আসবে কি কবে না আসবে, তবে আগামী সপ্তাহের পর আশা করি একটা কিছু দেখতে পাওয়া যাবে। আসছে নাকি? আমি সেটাও জানি না, না আপনি জানেন? না না আমি কিছু জানি না কেউ আসছে কিনা। কি দেখবে একটা? দেখুন না, একটু অপেক্ষা করুন, আগামী সপ্তাহে আপনাকে আমার কাছে আসতে হবে, আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে। মানে 15 দিনের মধ্যে নেই। হ্যাঁ দিল্লিতে হবে নাকি কলকাতাতে? দেখুন না কোথায় হয়, আপনি জানেন? না কিছু জানি না। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, একদম রহস্যে মোড়া একটা ইঙ্গিত দিচ্ছেন তিনি। কি হতে পারে, কি সম্ভাবনা থাকছে? আগে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন, তারপরে আবার একটা রহস্য জিয়ে রাখছেন। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে তিনি মুখ খুলতে চাননি। তিনি জল্পনা জিইয়ে রেখেছেন যে বড় কিছু হতে পারে, এবং যে প্রেক্ষাপটে তিনি এটা বলছেন সেই প্রেক্ষাপটটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 21শে জুলাইয়ের আগে যারা তৃণমূল ছেড়ে বেরিয়ে চলে গিয়েছেন তারা যদি 21শে জুলাইয়ের আগে ফিরে আসেন, অর্থাৎ তারা এনসিপিআই হতে পারেন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল কংগ্রেস হতে পারেন, তাহলে তাদের কথা ভেবে দেখবে দল। কিন্তু কেউই ফিরে আসেনি। এর পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে বড় কিছু ঘটতে পারে। যদি আমরা সামগ্রিক বাস্তবতা বা চারপাশে এই মুহূর্তে যে কটা ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোর দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা পেন্ডিং আছে। কি সেই মামলা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিধায়করা আলাদা পরিষদীয় দল গঠন করে নিজেদের তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করেছেন, সেই পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে। স্বাভাবিকভাবেই সেই মামলার গতি প্রকৃতি এখন কোন পরিস্থিতিতে আছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে একটা সম্ভাবনা থাকতেই পারে যে কলকাতা হাইকোর্ট হয়তো কোনো রায় দিতে পারে, যে কারণের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আশাবাদী। যদিও আমাদের স্পষ্টভাবে বলতে হবে যে এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বলছেন না সেই বিষয়ে কোনো তথ্য আমাদের হাতে আছে, বা কলকাতা হাইকোর্টের রায় কী হবে অবশ্যই সেটা সময় কোর্টই জানাবে। তা নিয়ে আগাম কখনোই কিছু বলা সম্ভব নয়। জ্যোতির্ময় আমাদের তথ্য দিচ্ছিলেন, একটা প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরছিলেন যে এই কথার ইঙ্গিত কি কি হতে পারে, কিন্তু আমাদের কাছে সত্যি স্পষ্ট কোনো তথ্যও নেই আর সম্ভাবনার কথাও আমরা বলছিলাম। প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলপন্থী শিবিরের মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে, ঋতব্রত পন্থী শিবিরের মুখপাত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূনবাবু, কি বলবেন? যেখানে একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যারা 20 জন এনসিপিআই যোগ দিয়েছেন এখনো স্বীকৃতি দেওয়া হয়নি সাংসদদের, তাদের নিয়ে তিনি যাবেন হচ্ছে সুপ্রিম কোর্ট, এরকম একটা পরামর্শ দেওয়া হয়েছে তার তরফ থেকে। আবার বলছেন 7 দিনের মধ্যে একটা কিছু দেখা যাবে, একটা সাসপেন্স একটা জিয়ে রাখছেন তিনি, একটা জল্পনা তৈরি করছেন। আপনার মতামত একটু জানতে চাইছি। প্রথম বিষয় হচ্ছে যে মাননীয় সাংসদ এক্স্যাক্টলি কি বলেছেন, বা উনি যেটা বলেছেন সেটা তো আপনারাই বলছেন যে সেটা অত্যন্ত ভেগ এবং তার মধ্যে কোনো স্পষ্ট কোনো কথা নেই। এখন যেখানে কোনো স্পষ্ট কথা নেই তার উপরে রিয়াকশন দেওয়া খুব ডিফিকাল্ট। লেট হিম স্পেল আউট হোয়াট হি ওয়ান্টস টু সে, তারপরে রিয়াকশন দেবো। আমরা তো বুঝতেই পারছি না যে এক্স্যাক্টলি হোয়াট ইজ আপ টু, উনি কি বলতে চাইছেন। প্রসূনবাবু, চারপাশে কিছু কি হচ্ছে না যেটা থেকে আপনারাও এই ইঙ্গিতটা কিছুটা স্পষ্ট হচ্ছে আপনাদের কাছে, এরকম কিছু হচ্ছে কি? এরকম কিছু শুনেছেন? ইঙ্গিতটা কি, হোয়াট ইন্ডিকেশনটা কি, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন? আপনাকে তো রিয়াকশন নিতে গেলে বা আমাকে দিতে গেলে তো আমাকে একটা বেসিক স্টেটমেন্ট বা তার ফ্যাক্টের উপর দাঁড়িয়ে সেটাকে উপর কথা বলতে হয়, তাই না? আপনি নিজেরাই বলছেন যে আপনাদের বক্তব্যের মধ্য থেকে না কোনো ফ্যাকচুয়াল ডিডাকশন আপনারা করতে পারছেন, না কোনো তথ্য আপনাদের কাছে আছে, না উনি কিছু খোলসা করে বলছেন। পুরোটাই একটা স্পেকুলেটিভ একটা স্টেটমেন্ট, অ্যান্ড এনি পারসন ক্যান মেক এনি স্টেটমেন্ট। তো আমি এরকম ধরনের বিষয়ের উপরে স্টেটমেন্ট দেবো না বা রিয়াকশন দেবো। ধন্যবাদ। ওকে। আমরা সকাল থেকে আজকে পার্লামেন্টের দিকে, সংসদের দিকে নজর রেখেছিলাম। রাহুল গান্ধী সেখানে বক্তৃতা রাখেন, বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে হাইলাইটস করেছেন যেগুলো নিয়ে চর্চা অবকাশ রয়েছে। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারীদের নিয়ে গর্বিত দেশ, বিজেপি নেতাদের ছেলে মেয়েরাও আন্দোলনের সমর্থন করেছেন, হিংসাত্মক নয়, পড়ুয়াদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল, এমনটাই দাবি।
a conversation I had, young girls, she says they are absolutely convinced that they know everything. They believe that the universe is static, and they believe that knowledge emerges from inside them. She says to me, these idiots, they don't listen to anything anyone says. What's it? मैं सोचा कि ये स्टूडेंट है और फिर ये इडियट भी है, तो मैंने उससे पूछा, एक बात बताओ, ये तीसरी कैटेगरी कहां जाती है? ये तीसरी कैटेगरी कहां जाती है? उसने कहा, कौन सी तीसरी कैटेगरी? मैंने कहा, अंधभक्त। इसको कहां डाला जाए? She says to me, अंधभक्त is a person who is absolutely convinced that another idiot is God. So these are the three categories: student, idiot, and andhbhakt who follows the idiot. এদিকে অধিবেশন শুরু হতেই আজও উত্তাল সংসদ। পরীক্ষা বিল নিয়ে আলোচনা শুরুর আগেই লোকসভায় তুমুল হট্টগোল। বিরোধীদের বিক্ষোভে দফা দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। ये किस प्रकार की शिक्षा पे चर्चा, परीक्षा पे चर्चा, जिसमें प्रधानमंत्री गायब, जिसमें गृह मंत्री अनुपस्थित, और इसीलिए इसके विरोध में आज हमने प्रश्नकाल में विरोधी दलों ने बात उठाई। जो मूल हमारी मांग है इस वक्त कि गृह मंत्री जवाब दे, गृह मंत्री तो उपस्थित भी नहीं है, जवाब कैसे देंगे? सरकार का जो गलतियां हैं वो उठाए। किरण रिजिजू को ये तो पसंद नहीं होगा, क्योंकि सरकार की ओर से ठीक से कोई इशू नहीं उठाया गया। तो मैं समझता हूँ कि अच्छा चर्चा हो। कांग्रेस वाले तो बिल्कुल बिल पे नहीं बोले और राजनीति कर रहे थे। आज हम उम्मीद करते हैं राहुल गांधी जी और बाकी लोग बिल पे बोले। इतना महत्वपूर्ण बिल पे चर्चा हो रहे हैं और वो इधर उधर का बात करके भटकाने के लिए और राजनीतिकरण करके वो ध्यान भटकाना चाहते हैं। इतना अच्छा बिल लाया है छात्रों का डिमांड से और प्रधानमंत्री जी का इतना बड़ा एक फैसला लेने से अब एक नया कॉन्फिडेंस आया है छात्रों में। और एग्जामिनेशन को लेकर के कोई और सजेशन है तो सजेशन दे सकते हैं कांग्रेस पार्टी। कम से कम 5 मिनट बिल पे बोले, कम से कम। इतना महत्वपूर्ण बिल है और बिल पे नहीं बोलते हैं, ये ठीक बात नहीं है। এদিকে লোকসভার পাশাপাশি উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভাও। পুরনো মামলায় গতকাল ঐশী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে পুলিশে যাওয়া নিয়ে দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। बहुत शर्मनाक है कि एक नेशनल पार्टी के ऑफिस में हम घुस के अगर सीबीआई के लोग घुस के जाते हैं, उसको अरेस्ट करने की बात करते हैं। डेमोक्रेसी इज नॉट सेफ, पीपल आर नॉट सेफ। आई एम आस्किंग who asked them to go there? This is a very normal law and order situation that we have to understand. I have been a student activist. I have been arrested many times from the classroom in emergency days when Congress party was ruling. They are trying to sensationalize. It is a normal law and order activity which the police undertakes, and any student activist who wants to do activism should face this. Even I have faced not once, many times. When there was emergency, I was arrested from the classroom, not once, but twice. So this is a very normal situation, sir. ঐশী ঘোষের এগেন্স্টে যদি পুরনো ক্রিমিনাল কেস থাকে, আজকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, নিশ্চয়ই ওরা আইনি মতামত নেবে। তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল। একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপির বিরুদ্ধে একটা সংঘবদ্ধ আন্দোলন দরকার আছে। গোটা ভারতবর্ষ জুড়ে যদি সংঘবদ্ধ আন্দোলন না করা হয়, এই বিজেপি যে কি এখন তো তা প্রকাশ পাচ্ছে। পশ্চিমবাংলাতেও আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে।
আমরা দুজনের বক্তব্য শোনালাম, পাশাপাশি আপনাদেরকে ছবিও দেখাবো। আজকে বারবার অধিবেশন মুলতবি হয়ে যায়, বিক্ষোভ হয়। ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है। सदन की कार्रवाई, मैंने आपको हर विषय हर मुद्दे पर पर्याप्त समय दिया है, लेकिन इस तरीके से आप सदस्यों के प्रश्नकाल के समय बाधित करो, नियोजित तरीके से सदन को वेदान केदा करो, ये उचित नहीं है। मैं पुनः आपसे आग्रह करता हूं कि प्लीज आप अपनी अपनी सीट पर बैठिए। प्रश्नकाल के बाद इस चर्चा में भाग लीजिए। प्लीज प्लीज बैठिए। इकरा चौधरी जी मेरे पास आई, प्रश्नकाल चलने दो। सच्चिदानंद जी मेरे पास आए, कई मान्य सदस्य मेरे पास आए। आप मान्य सदस्यों के हक को नहीं मार सकते, ये तरीका उचित नहीं है। आप अगर सदन को वैधान करना चाहते हैं, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। পরীক্ষা বিল নিয়ে আলোচনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সম্পর্কে মন্তব্য করেছিলেন, সেই বিতর্কিত অংশ বাদ দেওয়া হয়েছে। তবে নিজের মন্তব্যে অনড় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। उसमें अनपार्लियामेंट्री क्या था? उसमें तो सच्चाई थी बस। तो सच्चाई के लिए अगर वो सजा देना चाहते होते, मैं तो सच बोलूँगी। आपने देखे हैं, पूरे वीडियोस हैं। और सिर्फ ये नहीं, एक वो मैंगलोर में जो पिटाई हुई थी लड़कियों की पब में, उस आदमी को बीजेपी में किसने ज्वाइन कराया? प्रहलाद जोशी जी ने। उसके बाद 5 घंटे बाद या जो भी है उनको निकाला, लेकिन ज्वाइन कराने की फ़ोटो भी है उनकी। तो उनका एक इंसिडेंट नहीं है ना, उनकी एटीट्यूड है महिलाओं के प्रति, उनकी एटीट्यूड है। वो तो सही है। जो बिल्किस बानो का जो मामला है, उसमें जो रेपिस्ट उसको छोड़ दिया गया और प्रहलाद जोशी ने उसको समर्थन किया था, इसीलिए ये इशू उठाया जा रहा है। तो प्रियंका या राहुल जो उठाए सही उठाए। শিক্ষামন্ত্রী সম্পর্কে, প্রহ্লাদ যোশী সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধী সংসদের ভেতরে কি বলেছিলেন, আর প্রহ্লাদ যোশী আবার কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কি বলেছিলেন, দুটোই শোনাবো। कोई आप पर कैसे यकीन करे? प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री चुना, एक ऐसे व्यक्ति को इस पद पर आसीन किया जिसने एक गर्भवती महिला के बलात्कारियों की रिहाई पर अपनी सहमति व्यक्त की, खुशी जताई। देश की करोड़ों लड़कियों को प्रधानमंत्री जी ने क्या संदेश दिया? प्रियंका जी को ऑथेंटिक करना चाहिए, ऑथेंटिकेट करना चाहिए। और जो मिस इन्फॉर्मेशन कर रहे हैं, नहीं तो मिस इन्फॉर्मेशन के लिए कार्रवाई करना चाहिए सर। ये क्या कुछ भी बोल के चल सकते हैं क्या? और प्रोसीजर फॉर द मिनिस्टर द करेक्टिंग द मिस्टेक 114 में अगर वो आपने रूल का जिक्र किया 353 में, मुझे कोई नोटिस नहीं दिया है, मैं इधर प्रेजेंट हूँ और मैंने ऐसे कैसे बिना ऑथेंटिकेशन बोल सकते हैं मुझे बिना नोटिस दिए हुए? इसलिए मैं इसको खंडन करता हूँ और उसको एक्सपेल करना चाहिए और उनको माफी मांगना चाहिए। এদিকে গোর্খাল্যান্ড নিয়ে রাজনৈতিক সমাধান চান বিমল গুরুং, রোশন গিরিরা। দার্জিলিংয়ে চা শিল্প, পরিবহন থেকে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা। রাজ্যে নতুন সরকার গঠনের পর কিভাবে পাহাড় সমস্যার সমাধান সম্ভব, মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে। কবে হবে জিটিএতে নির্বাচন? 3-4 দিনের মধ্যে শিলিগুড়িতে আলোচনা হবে, এমনটাও জানিয়েছেন বিমল গুরুং। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সোমা, এই পাহাড়ে যারা রাজনীতি করেন বিভিন্ন সময়ে তাদের দাবি দাওয়া নিয়ে পাহাড় উত্তপ্ত হয়েছে, জিটিএ গঠন করা হয়েছে, জিটিএ নির্বাচন হয়েছে, শান্ত ছিল, আবার উত্তপ্ত হয়েছে, এরকম চলে এসেছে। এইবার তারা কি চাইছেন, তাদের দাবিটা কি, মূল কোনো দাবি আছে কি?
দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বিমল গুরুং সহ রোশনগিরিরা, এবং এই বৈঠক শেষে বিমল গুরুং তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে যেরকম পাহাড়ে পরিবহনের একটা বড় সমস্যা রয়েছে, চা বাগানের সমস্যা রয়েছে শিক্ষক নিয়োগ নিয়েও। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে, এবং পাশাপাশি বিমল গুরুং এটাও জানিয়েছেন যে আর কিছুদিনের মধ্যে কিন্তু শিলিগুড়িতে জিটিএ নিয়ে তাদের একটা বৈঠক হবে, এবং গুরুত্বপূর্ণভাবে আরেকটি বৈঠকও তারা করেছেন, বা বৈঠক শেষে তিনি এটা জানিয়েছেন যে তারা কিন্তু, আমরা জানি যে গোর্খাল্যান্ড ইস্যুতে কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে পাহাড়, এবার কিন্তু তারা বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবিটা জানিয়েছেন, আবেদন রেখেছেন যে ভারত সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা ত্রিপাক্ষিক বৈঠক তারা চাইছেন, এবং এই ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমেই কিন্তু গোর্খাল্যান্ড নিয়ে যে রাজনৈতিক সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানগুলো তারা চাইছেন। পাশাপাশি আগামী 7ই অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে দার্জিলিং যান তার জন্য তাকে আবেদন জানানো হয়েছে, এবং বিমল গুরুং জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি যাবেন। পাশাপাশি আজকে কিন্তু শ্রমমূর্তি অর্জুন সিংও ছিলেন সেই আলোচনায়, তাকেও কিন্তু আগামী সোমবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পাহাড়ে যেতে, যেহেতু পাহাড়ে পরিবহন নিয়ে একটা বড় সমস্যা আছে, যেই সমস্যার কথা তুলে ধরেছে বিমল গুরুং, তাই পাহাড়ের এই সমস্যা মেটাতে, পাহাড়ের উন্নয়নের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য কিন্তু পরিবহন মন্ত্রীকে আগামী সোমবার তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন পাহাড়ে যাবার জন্য, এরকমই কিন্তু জানিয়েছেন অর্জুন সিং আমাদের। ধন্যবাদ সোমা। গোর্খাল্যান্ড নিয়ে রাজনৈতিক সমাধান চান বিমল গুরুং রোশনগিরিরা। দার্জিলিংয়ের চা শিল্প, পরিবহন থেকে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা। রাজ্যে নতুন সরকার গঠনের পর কিভাবে পাহাড় সমস্যার সমাধান সম্ভব, মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে। तो पहाड़ में आमंत्रित हाँ मैंने किया 7 तारीख अक्टूबर जो हमारा फाउंडेशन डे है उसमें आएगा। बोला वो नोट भी किया है। अरे आपका जो डिमांड था गोरखालैंड का, देखिए ऐसा है, अभी जो है पॉलिटिकल समाधान के लिए जो भारत सरकार का साथ में हम लोग दो टाइम बातचीत हुआ, अभी उसके बाद के लिए हम लोग आगे जा रहे हैं। वो संवैधानिक समाधान क्या होगा कैसा का हम लोग डिग्री कर नहीं सकता है ना, उस भीतर में क्या भी हो सकता है, और आने वाला दिन में जो टाइपरेटिव मीटिंग शुरू हो जाएगा उसका बाद भी वो पता चल जाएगा। মোহাম্মদ বাজারের দেউচায় অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। লাগাতার আপনাদের এই সংক্রান্ত আপডেট দিচ্ছি, কারণ টাকার পাহাড় আর কারিকারি সোনা পাওয়া গিয়েছে। টাকার মেশিন আনা হয়েছে টাকা গোনার জন্য, এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রায় 5 কোটি এখনো বলা হচ্ছে, কিন্তু এর থেকে বেশি হতে পারে। ট্রাঙ্ক আনা হয়েছে 5টা। সোনা কোটি কোটি টাকার সোনা পাওয়া গিয়েছে, কেজি কেজি সোনা পাওয়া গিয়েছে বলে এই তথ্য যা বলছে। এই ব্যবসায়ী মিনার মণ্ডল, পাথর ব্যবসায়ী, তিনি আগে সরকারি বাসের চালক ছিলেন। তার এক আত্মীয়, তিনি এই পাথর ব্যবসার সঙ্গে যুক্ত, তার মাধ্যমেই তার এই পাথর ব্যবসায়ী হয়ে ওঠা, এই তথ্য আমরা পেয়েছি। কিন্তু কিভাবে এত টাকা বাড়িতে এলো, কোথা থেকে এলো, রাজনৈতিক যোগ বা প্রভাব প্রতিপত্তি কি খুব বেশি ছিল, এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। হিমাদ্রি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, বলা হচ্ছে 5.5 কোটি টাকা নগদ আর 15 কেজি সোনা গয়না বাজেয়াপ্ত হয়েছে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে তল্লাশিতে? দেখো, প্রায় 5 থেকে 6 ঘন্টা হয়ে গেল যে টাকা আনার মেশিন, সেই টাকা আনার মেশিন তখন থেকেই কিন্তু এই বাড়ির মধ্যেই কিন্তু সেই টাকা গোনার কাজ এখনও পর্যন্ত চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন কিছুক্ষণ আগে, যে প্রায় 5.5 কোটি টাকা তখন পর্যন্ত উদ্ধার হয়েছিল, 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেল, প্রায় ঘন্টাখানেক বলা যেতে পারে। এখনও পর্যন্ত কিন্তু সেই টাকা গোনার কাজ কিন্তু এই বাড়ির মধ্যেই চলছে। উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন পুলিশের, এবং তাদের উপস্থিতিতেই কিন্তু সেই টাকা গোনার কাজ হচ্ছে, এবং যেই 5.5 কোটি টাকা বলা হচ্ছিল সেটা কিন্তু আরও বেশ খানিকটা সেই টাকার পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যে সেই সোনার পরিমাণও হয়তো সম্ভবত বাড়তে পারে, কারণ সকাল থেকে একাধিক জায়গায় এই বাড়ির মধ্যে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ির মধ্যে যে আলমারি, সেই আলমারির মধ্যে কিন্তু সেই টাকা রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই যে বাড়িটাতে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এই রকম একটা বাড়ির মধ্যে এত কোটি কোটি টাকা মজুত করে রাখা হয়েছে, এত কোটি কোটি টাকার সোনা মজুত করে রাখা হয়েছে, সেটা কিন্তু একেবারেই দেখে বোঝার উপায় নেই। প্রথমে আমরা
আমরা সকালে দেখলাম যে প্রথমে 5টা টাকা গোনার মেশিন আনা হয়েছিল, প্রিন্টার মেশিন আনা হয়েছিল, ল্যাপটপ বা পুলিশের অন্যান্য যে সমস্ত সামগ্রী রয়েছে এই উদ্ধারের জন্য যেগুলি প্রয়োজনীয় সমস্ত কিছু আনা হয়েছিল। সকাল দিকে দুটি ট্রাঙ্ক আনা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আরও 3টি অর্থাৎ 5টি ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে এবং সেইগুলিতেই কিন্তু টাকাগুলিকে ভরা হবে এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে। যেটা প্রশ্ন হচ্ছে যে এই টাকা এর বাড়ির মধ্যে এলো কোথা থেকে, উৎস কী? সৎ উপায়ে ইনকাম নাকি অসৎ উপায়ে অসাধু পদ্ধতিতে অসাধু কাজে ভাবে এই টাকা উদ্ধার এখানে মজুত করা হয়েছে, এই প্রশ্নও কিন্তু বারবার উঠছে। যেটা আমরা জানতে পারছি এই ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তৃণমূল জামানায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হয়ে কিন্তু এই ধরনের একাধিক ব্যবসায়ী ফুলে ফেপে উঠেছেন। সরকারি বাসের চালক থেকে কোটি কোটি টাকা তার বাড়িতে মজুত করা রয়েছে, কোথা থেকে এই টাকা এলো সেই প্রশ্নও কিন্তু উঠছে। কারণ সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে যারা আধিকারিক রয়েছে, তদন্তকারী বা পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা। কারণ এই যে টাকার উৎস সেটা কিভাবে এসে এই ব্যবসায়ী টুলু মণ্ডল, যাকে কোটিপতি ব্যবসায়ী বলা যেতে পারে, তার আত্মীয়, যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি, এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিছুক্ষণ আগে যেটা জানাচ্ছিলেন যে এই ব্যবসায়ী বাসের চালক হওয়ার পর থেকে টুলু মণ্ডলের সাথে যখন তার ঘনিষ্ঠতা আরও বাড়ে এবং তারপরে কিন্তু যে ডিসিআর রয়েছে সোৎসালে, সেই ডিসিআর গেটে ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সেখানে যে চালান, সেই চালান ডুপ্লিকেটভাবে বানানো হতো এবং সেখান থেকেই যে সরকারের রাজস্ব, সেই রাজস্ব ফাঁকি দেওয়া হতো এবং সেই টাকায় এখানে মজুদ রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রাজ্যে পালাবদল হয়েছে, এখন শুভেন্দু অধিকারী সরকার এবং পুলিশ কিন্তু সেই মতো অ্যাকশন মুডে রয়েছে। গতকাল রাত্রে, গভীর রাত্রে এই বাড়িতে পুলিশ হানা দেয়, তারপর থেকে কিন্তু সকালবেলায় আমরা দেখলাম বিশাল বাহিনী আবার সকালেও এখানে আসে এবং সেখানে টাকা গোনার যে মেশিন সেগুলি আনা হয় বা অন্যান্য যে সামগ্রী, সেই তখন থেকে কিন্তু সেই টাকা গোনার কাজ কিন্তু চলছে, এখনও পর্যন্ত সেই টাকা গোনার কাজ চলছে। এই বাড়ির যে দোতলা এবং একতলা যে দুটি পোর্শন রয়েছে সমস্ত জায়গায় কিন্তু তল্লাশি চালানো হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আর কোথাও মজুত রয়েছে কিনা। কারণ যে পরিমাণে দিকে নজর রাখো, হিমাদ্রি আমাদের প্রতিনিধি সরাসরি দেখাচ্ছিলেন এই মুহূর্তে তল্লাশি চলছে। আর আপনাদের ছবি দেখাচ্ছি ভেতরের, কিভাবে থরে থরে আলমারির ভেতরে ব্যাগের মধ্যে বা বিভিন্ন জিনিসের মধ্যে টাকার বান্ডিল রয়েছে। 15 কেজি সোনা পাওয়া গিয়েছে। আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষরা অভাব অনটনের ঋণের দায়ে আমরা ধুঁকছি। একটা মানুষের পেছনে ঋণের দায় কত, আর সেই টাকা একটা পুঁজিবাদী সমাজের কাছে জমা আছে। আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকার ইনকামের সোর্স কোথা দেখাবেন সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। তার আসল সত্য উদ্ঘাটিত হোক। আসল সত্য বলতে কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো এবং এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করা হোক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতামন্ত্রীর বাড়ি থেকে টাকা রিকভারি হচ্ছে। তারপরে আবার বাংলা মানুষ কিছুদিন পর দেখতে পাচ্ছে সেই মানুষগুলো যাদের বাড়ি থেকে টাকা রিকভারি হলো ওয়াশিং মেশিনে ঢুকে পরিশুদ্ধ হয়ে আবার খোলা আকাশের নিচে স্বাধীনভাবে চলাফেরা করছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। মাত্র কয়েক মাস আগে আপনারাও মাধ্যমে বা সব নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে যে তার পরিবারে কোনো একজন সদস্যর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তখন বোম্বে থেকে বড় বড় কলা কুশলে নিয়ে আসা হয়েছিল, কোটি কোটি টাকা খরচা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কারা কারা গিয়েছিল, সহবদের তাদের সঙ্গে সম্পর্ক ছিল, প্রত্যেকটি বিষয় তদন্তের আওতায় আনা হোক। মুড়ি মুরগির মতন এই সমস্ত তৃণমূলী পদাধিকারী, জনপ্রতিনিধি এবং তাদের ঘনিষ্ঠদের কাছ থেকে টাকা এবং সোনা দানা পাওয়া যায়। এটাই করেছে আর কি 15 বছর ধরে। তো সুতরাং তার জন্যে আমাদের দেশের আইন অনুযায়ী যা যা হওয়ার হবে, দেশের আইন আছে, তদন্তকারী সংস্থা আছে, বিচারালয় রয়েছে। মানে এগুলো শুনতেও মানে ক্লান্তদের, নির্লজ্জ, বেহায়া, লজ্জা নেই, কিছু নেই, এই করেছে আর 15টা বছর ধরে। এই যে যার বাড়ি থেকে টাকাটা পাওয়া গেল সেই মিনার মণ্ডল, তিনি কি করতেন,
কি করেন, তার কোনো রাজনৈতিক যোগ আছে, যোগ থেকে থাকলে কতটা, তার কোনো পলিটিক্যাল গডফাদার রয়েছে, এমনই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। জানবো তন্ময়ের কাছ থেকে। তন্ময়, পরিচয় কি এনার? দেখো, এই মিনার মণ্ডল যে টুলু মণ্ডল পাথর ব্যবসায়ী, যার বিরুদ্ধে প্রচুর অবৈধ পাথর ব্যবসার অভিযোগ রয়েছে, সেই টুলু মণ্ডল যাকে বলা হতো যে যিনি গোটা বীরভূম জেলার পাথর ব্যবসা থেকে অপারেট করেন এবং যাবতীয় ডিসিআর এর মাধ্যমে টাকা পয়সা তুলে অভিযোগ ছিল যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন, সেই টুলু মণ্ডলের ভগ্নিপতি হচ্ছেন এই মিনার মণ্ডল। আচ্ছা, এই মিনার মণ্ডল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যেটা রয়েছে এনবিএসটিসি, সরকারি বাস যে পরিবহন নিগম, তার চালক ছিলেন, সরকারি চাকরিজীবী। এবং সেখানে তিনি 2013-14 সালের পর থেকে অনিয়মিত হয়ে যান। তিনি ম্যাক্সিমাম সময়টাই এই দেউচা বাজারের পাশে যে সোৎসাল, যেখানে ডিসিআর গেট বলা হয়, অর্থাৎ সব ট্রাক পাথর খাদানে ঢুকে পাথর বোঝাই করে যখন বেরিয়ে আসছে, যেখানে সরকারকে রাজস্ব দিতে হয়, সেই সোৎসালের যে ডিসিআর গেট রয়েছে, সেই ডিসিআর গেটের দেখভাল শুরু করেন এই মিনার টুলু মণ্ডলের হাত ধরে। এরাই কিন্তু সেই সময় একদম বলা চলে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, এবং অনুব্রত মণ্ডল যখন জেলে চলে যান তখন ধীরে ধীরে অভিষেক ঘনিষ্ঠ হয়ে পড়েন, এমনটা অভিযোগ। তবে এই জায়গার রাজনৈতিক কাজকর্ম থেকে শুরু করে পুলিশ কি করবে না করবে সব ঠিক করে দিতেন যেহেতু 3-4 জন, তার মধ্যে কিন্তু এই মিনার মণ্ডল একজন। এটা একটা দিক। আর উল্টো দিকটা হচ্ছে, যত ট্রাক বেরোতো সেখানে বিএলএলআরও অফিস এবং বিডি অফিস থেকে যে ডিসিআর তৈরি করে দেওয়া হয়, ডুপ্লিকেট চালান রিসিপ্ট, সরকারি কাগজ, যেটা থেকে রাজস্ব সংগ্রহ হবে পাত্রের গাড়ি থেকে, সেইটা ইনি জাল করতেন, অর্থাৎ আলাদা করে ছাপিয়ে সে একই কাগজ, একই স্ট্যাম্প, একই সই, এগুলো আলাদা করে নিয়ে সেখান থেকে টাকা সংগ্রহ করে সেই টাকা নির্দিষ্ট জায়গায় নির্দেশ মতো পাঠিয়ে দিতেন। এমন অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল। কোটি কোটি টাকা তুলতেন এই মিনার। এবং যেটা কাজল শেখ অভিযোগ করছেন, এই মিনার যার হাত ধরে পাথরে এসেছিলেন টুলু মণ্ডল, তিনিও তার মেয়ের বিয়েতে তো একদম দিল্লি থেকে বলা ছিল অভিনেতা অভিনেত্রী এসে নাচাগানা করে গিয়েছিলেন। তাই মিনার এতটাই ক্ষমতাশালী, সেখানকার রাজনৈতিক সিদ্ধান্ত, সেখানকার প্রশাসনিক সিদ্ধান্ত সব কিছুতেই এই মিনার নাক গলাতেন। এই মিনারের হাত দিয়ে গোটা অঞ্চলের পাথরের টাকা কালেকশন হতো। সেই মিনারের বাড়ি থেকে আজকে বলা চলে তালতাল। তন্ময়, তোমায় একটু থামাচ্ছি। সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আজকে চিফ মিনিস্টার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, সেই পোস্ট আমরা দেখাচ্ছি। বীরভূমে মিনার মণ্ডল বলে একজনের বাড়ি থেকে প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, এখনো টাকা গোনার কাজ চলছে। এই মিনার মণ্ডল একটা সময় বাস চালাতেন 2013-14 পর থেকে, সরকারি বাস চালাতেন, 13-14 পর থেকে অনিয়মিত হয়ে পড়েন, এবং যেখানে ওই পাথর খাদান হয়, সেখানে পাথর লোডিং যেখানে হয় বা যেখানে পাথর নামানো হয়, ওখানে যে গেট রয়েছে ওই গেটের ওখানে কাজবাজ করতেন, মানে এই ব্যাকগ্রাউন্ড। তার বাড়িতে এত টাকা, একটা ছোট্ট বলে দিয়ে রাজনৈতিক পরিচয় রয়েছে, অনুব্রত ঘনিষ্ঠ, পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। দেখুন, যতদূর আমি জানতে পেরেছি, এই মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয় হয়। আপনারা জানেন যে এই টুলু মণ্ডলের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল অর্থাৎ পার্টি, তারা বীরভূমের পাথর যে সিন্ডিকেট, সেই পাথর সিন্ডিকেটটা চালাতো। তাহলে বুঝতেই পারছেন যে যদি একজন টুলু মণ্ডলের আত্মীয়, তার কাছে যদি বিপুল পরিমাণ আর্থিক যে জিনিসপত্র পাওয়া যায়, তাহলে পরে টুলু মণ্ডলের কাছে কত আছে, মিনার মণ্ডলের কাছেই যদি এত হয়, তাহলে টুলু মণ্ডলের কত সম্পত্তির মালিক, নামে বেনামে তার কাছে আছে কত সম্পত্তি, এটাই হচ্ছে এখন তদন্তের বিষয়। ধন্যবাদ সুকান্ত বাবু। পাথর পাচারের জন্য প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হচ্ছে সরকারের। গত 23শে জুন বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। পাথর খাদান থেকে প্রতিদিন 3.5 কোটি টাকা রাজস্ব জমা দিতাম।
জেল যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধে সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেবনি সরকার, সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 লাখ। আমি জেলটা এখানে খাটলাম যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে 40 লাখ। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি সরকারটা পরিবর্তন না হতো তাহলে শুধু নামটাই জানতে পেরেছিলাম তৎকালীন টুলু মণ্ডল, টুলু মণ্ডল, টুলু মণ্ডল। কিন্তু টুলু মণ্ডল ছাড়াও টুলু মণ্ডলের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের বাড়ি থেকে যেভাবে সোনা এবং নগদ টাকা উদ্ধার হচ্ছে, মানুষ জানতে পারতো না এরা কতটা কালোবাজারি করেছিল, কতটা ব্ল্যাক মানি নিজেদের ঘরে রেখেছিল। সরকার পরিবর্তন হয়েছে বলেই আমরা সবাই জানতে পারছি। তো এদের করাও দরকার। পুলিশ প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, আরও বেশি করে আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব যাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে রেড করা দরকার। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব তন্ময়ের কাছে। তন্ময়, এর আগে একাধিকবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শুনেছি রাজ্যের আর্থিক অবস্থা ভালো না, রাজ্যের কোষাগারের যে আয় তার একটা উৎস হচ্ছে রাজস্ব। এখন যে অভিযোগ পাচ্ছি রাজস্ব উঠতো, সেটা রাজ্যের কোষাগারে যেত না, যেত নেতাদের পকেটে। তন্ময়, দেখো, খুব পরিষ্কার করে বললে এখানে 120টা মতো পাথর খাদান রয়েছে এখনো পর্যন্ত, যেখানে অপারেটিভ পাথর খাদান বলা হয়, অর্থাৎ যেখানে কাজ চলছে, পাথর বের করা হচ্ছে, পাথর তুলে আনা হচ্ছে। ভালো করে বুঝতে হবে 6টাই পাথর খাদান শুধুমাত্র লিগ্যাল, অর্থাৎ সরকারি বৈধতা আছে। বাকি সম্পূর্ণ অবৈধ খাদানগুলি 2016 সাল থেকে অবৈধ হয়ে গেছিল, কারণ এগুলোকে গভর্নমেন্ট কোনো লিজ দেয়নি, ফলে গভর্নমেন্টের রাজস্ব প্রতিমি ভাড়া পড়ে। এরপর তুমি দেখো, এটা হচ্ছে পাথর খাদান, যেখানে পাথর ফাটিয়ে বার করা হচ্ছে, সেইটা লিজ নিতে হয়। 2016 সাল থেকে তৎকালীন সরকার তারা লিজ দেয়নি, অর্থাৎ সবগুলো অবৈধ হয়ে গেল 6টি ছাড়া 120টা খাদানের মধ্যে। এবার এখান থেকে পাথর বেরোচ্ছে, সেই পাথরটা বেরিয়ে আসছে ক্যাশারে ভাঙা হচ্ছে, সেখান থেকে ট্রাকে বোঝা যাচ্ছে, ট্রাকটা বেরোবার সময় ডিসিআর দিতে হচ্ছে, ডুপ্লিকেট চালান রিসিভ করতে হচ্ছে, অর্থাৎ সরকারকে রাজস্ব। এই চালান রিসিপ্টটাই হচ্ছে মূল জায়গা। এই যে নাম উঠে আসছে টুলু মণ্ডল, নাম উঠে আসছে টুলু মণ্ডলের ভগ্নিপতি মিনার, যার বাড়িতে আজকে কোটি কোটি টাকা এখনো মেশিনে গোনা চলছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন 5.5 কোটি, সূত্র মারফত আমরা জেনে জানতে পারছি 12-13 কোটি ছাড়িয়ে গেছে, হয়তো আরো ছাড়িয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। এখন সরকার বা প্রশাসন জানাবে অ্যাকচুয়াল কত পাওয়া গেছে, তাল সোনা, কয়েক কেজি সোনা। ফলে তুমি বুঝতেই পারছো এই বিপুল পরিমাণ টাকাটা এই কয়েকজনের মাধ্যমে এখানে কালেকশন হতো, সরকারের ঘরে যেত না। সেই জায়গাটাই কিন্তু এই নতুন সরকার এসে বাধা দিচ্ছে এবং সেইগুলো ধরে ধরে বাছাই করার চেষ্টা করছে কারা কারা এই কাজ করতো, তাদের কাছ থেকে কতটা উদ্ধার করা যায়। এবং সেই সূত্র ধরেই আজকে মিনারের বাড়ি থেকে কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ এবং সোনা। ধন্যবাদ তন্ময়। বাড়িতে টাকা, সোনার পাহাড়, মিনার মণ্ডল সহ 7 জনকে আটক পুলিশের। এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট করে পুলিশকে বাহবা মুখ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের সরকারে। মানুষের টাকা জনসাধারণের কাছে ব্যবহার করা হবে, যারা লুটের সাম্রাজ্য করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। প্রচুর পরিমাণে, জানি না, আমার তো মনে হয় মিনিমাম পরিমাণে প্রচুর পরিমাণে উধা হয়ে গেছে। কেষ্টমণ্ডল বলেছেন যে প্রতিদিন 3.5 কোটি টাকার উপরে জমা দেওয়া হতো। রেকর্ডে তো দেখা যাচ্ছে না যে 3.5 কোটি টাকা করে প্রতিদিন জমা দেওয়া হয়েছে। 3.5 কোটি টাকা তাহলে উঠেছেন, উঠতো, কেষ্টবাবু বলেছেন। সেই টাকাগুলো সব কোথায় গেল, তার তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় এই যে আজকের এই তদন্ত হয়েছে, এই তদন্ত এ তো পেহেলে ঝাঁকি হ্যায়, আরো বড় বড় তদন্ত হোক, সমস্ত বিষয় সামনে আসবে। রাজ্য সরকারের মাথায় 8,15,000 কোটি টাকা দেনা। আমার মনে হয় এই টাকাগুলো আসলেই দেনা মুক্ত হয়ে যাবে পশ্চিমবাংলা। এবার দেখাচ্ছি কিভাবে কয়লা পাচার হচ্ছে, সেটা আবার টমেটোর আড়ালে। একটা পিকআপ ভ্যান ছিল, সেটা উল্টে যায়, দুর্ঘটনাগ্রস্ত হয়, আর সেখানেই টমেটোগুলো পড়ে যাওয়ার
পর দেখা যায় কয়লা রয়েছে, আর এটা পুলিশ যখন এই পিকআপ ভ্যানের দুর্ঘটনার খবর পেয়ে আসে তখন দেখতে পায় বর্ধমানের আউশ গ্রামে জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে যেতেই এই কালো হিরে সামনে চলে আসে। আমাদের সঙ্গে মনোতোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোতোষ, কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম বীরভূমে কিভাবে তল্লাশি চলছে, 15 কেজি সোনা আর অনেক টাকা পাওয়া গিয়েছে নগদ। এখানে এই যে কয়লা পাচারের প্রসঙ্গ এলো, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, কারা এর সঙ্গে জড়িয়ে, কে কে এর সঙ্গে যুক্ত রয়েছে, চালকই বা কোথায়? দেখো, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পিকআপ ভ্যানটি আপাতত আটক করা হয়েছে এবং পিকআপ ভ্যানের নাম্বার প্লেট থেকে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে যে পিকআপ ভ্যানটি কার, কোত্থেকে আসছিল, গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ। এবং যেটা দেখা গেল যে সকালের দিকে যখন বর্ধমান থেকে বোলপুরের দিকে আসছিল, বোলপুর থেকে বর্ধমানের দিকে 114 নম্বর জাতীয় সড়ক ধরে পিকআপ ভ্যানটি আসছিল এবং আউশগ্রামের গোবিন্দপুরের ঠিক কাছে যেখানে পিকআপ ভ্যানটি পিছনের চাকাটা কোনোভাবে খুলে যায় এবং তারপরে কিন্তু পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং উল্টে যেতেই কিন্তু গোটা বিষয়টি সামনে আসে এবং দেখা যাচ্ছে পিকআপ ভ্যানের ওপরে যে সবজি ছেড়ে রাখা হচ্ছে তার মধ্যে কিন্তু সাদা সাদা টমেটো সাজানো রয়েছে এবং ঠিক তার নিচেই কয়লা, বস্তা বস্তা বোঝায় কয়লা। এবং এই ঘটনা যখন সামনে আসে, যখন স্থানীয় মানুষজন ছুটে যান দেখতে, তখন দেখতে পান যে ড্রাইভার আটকে রয়েছে, ড্রাইভারকে সেখান থেকে বার করা হয় এবং তারপরে কিন্তু ড্রাইভারের সঙ্গে বেপাত্তা হয়ে যায়। তো ড্রাইভারকে কিন্তু পুলিশ আটক বা গ্রেপ্তার করতে পারেনি। এবং এই ঘটনা সামনে আসার পরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কয়লা পাচার চক্র এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে এবং তার পন্থা পাল্টেছে, অভিনব পন্থা সামনে এসছে, অভিনব নতুন নতুন পন্থায় তারা কয়লা পাচার করছে এবং এই ঘটনার সামনে আসার পরে কিন্তু গোটা বিষয়টি সামনে আসছে যে কয়লা পাচার চক্র এখনো কিন্তু সক্রিয় রয়েছে। ধন্যবাদ। উদ্ধার করার চেষ্টা করি, তো ড্রাইভারকে আমি উঠিয়ে বার করলাম। ড্রাইভারের সেরকম কিছু হয় নাই, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটো, সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হচ্ছে। এইরকম কয়লা বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, পুষ্পা সিনেমায় কিভাবে নানান রকম কাঠ পাচার হতো, তো এই প্রথম দেখলাম আমি এইভাবেই আর কি। এটা সম্ভবত ভেদিয়া থেকে ঘুষকড়া রোডে যাচ্ছিল। গাড়িটা অ্যাক্সেল বা গুল্লা কেটে বাঁ দিকে পড়ে রয়েছে, বাঁ দিকে পড়ে থাকাতে দেখছি গাড়িটা পাল্টিয়ে হওয়ার মতন ব্যবস্থা। এবারে সেখানে দেখছি আবার কয়লা রয়েছে, উপরে মাল চাপানো রয়েছে টমেটো, তলায় দেখছি অভিনব কায়দায় কয়লা পাচার হওয়ার মতো ব্যাপার। এদিকে তৃণমূল বিধায়কের বরাদ্দ অনুদান ও আত্মসাতের অভিযোগ দলের নেতাদের বিরুদ্ধে। হারোয়ার গোপালপুর দাসপাড়ায় প্রাচীন মনসা মন্দির সংস্কারের জন্য 3.5 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম। মন্দির সংস্কারের জন্য বরাদ্দ বিধায়ক তহবিলের সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মন্দির সংস্কারের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থার আশ্বাস বিজেপি। টিএমসির আমলে হাজি সাহেব 3.5 লাখ টাকা দিয়েছিল, সেই টাকায় মন্দির তো হয়নি, লোকেরা মেরে খেয়েছে। তারপরে বিজেপি সরকার আসার পরে বিজেপি পার্টি থেকে সাহায্য করেছে, আর আমাদের পাড়ার থেকে সবাই সাহায্য করে মন্দিরটা আমরা দাঁড় করাচ্ছি। এতদিন হয়নি, লোকেরা আত্মসাৎ করে নিয়েছে টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা। আচ্ছা, ওটা টাকাটা কে দিয়েছিল? হাজি সাহেব। আচ্ছা, তো সেই টাকাটা দেওয়ার পরে মন্দির হয়নি? না। কি হয়েছিল টাকাটা? টিএমসি লোকেরা আত্মসাৎ করে নিয়েছে। আমরা এর তদন্ত করছি। ইতিমধ্যে আমি এর জন্য তদন্ত করতে বলি যে যারা যারা এই টাকা আত্মসাৎ করেছে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, বিধায়ক তহবিল থেকে মন্দির সংস্কারের জন্য টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকাও আত্মসাৎ করেছে তৃণমূলের নেতারা, এমনটাই অভিযোগ। ঠিক কি ঘটেছে নূরের কাছ থেকে জানবো ডিটেলে। নূর, দেখো শুভজিৎ, তৃণমূল বিধায়কের তহবিলের জন্য বরাদ্দ অনুদান প্রায় 3.5 লক্ষ টাকা, সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। একেবারে যে অভিযোগটা তোলা হচ্ছে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হাজী শেখ নুরুল ইসলামের তহবিল থেকে একেবারে হাড়োয়ার যে গোপালপুর দাসপাড়া এলাকায় 300 বছরের প্রাচীন মনসা মন্দির তৈরি করার জন্য বরাদ্দ হয়েছিল 2020-21 সালে। তিনি বরাদ্দ করেছিলেন প্রায় 3.5 লক্ষ টাকা, কিন্তু স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতৃত্বের যে অভিযোগটা তুলছেন যে প্রায় 3.5 লক্ষ টাকা সেই টাকা
টাকা স্থানীয় তৃণমূল নেতৃত্ব আত্মসাৎ করেছেন। সেই কারণে দীর্ঘদিন যাবৎ মন্দির নির্মাণ হয়নি, অর্থাৎ মন্দির নির্মাণের কাজ কিন্তু থমকে ছিল। পরবর্তীতে রাজ্যে যখন পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতনের পর বিজেপি সরকার যখন ক্ষমতা এসেছে, সেই মন্দির কিন্তু আবার পুনরায় নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে ওই মন্দিরে এলাকার মানুষজন তারা পুজো সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করবেন বলে জানিয়েছেন। এবং বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারের দুর্নীতির লিস্ট ক্রমাগত লম্বা হচ্ছে। এবার নদিয়ার হরিণঘাটা, সেখানে ই কমার্স সংস্থাকে জমি বন্টনেও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। বিগত সরকারের দুর্নীতির কথার উল্লেখ রয়েছে। হরিণঘাটা ডেয়ারি ফার্মের জমি বরাদ্দ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চাষযোগ্য জমি কম দামে দেওয়া হয়েছিল ই কমার্স সংস্থাকে। জমি বন্টনে দুর্নীতিতে আর্থিক ক্ষতি হয়েছে সরকারের এই দাবি এলাকাবাসীরও রয়েছে। আমাদের সঙ্গে মহাদেব পূর্ণ আমাদের প্রতিনিধি রয়েছেন। মহাদেব, এলাকাবাসীর অভিযোগ যা ক্যাগ রিপোর্টেও খুব স্পষ্ট হচ্ছে। একদম দেখো, যে অভিযোগটা করছেন এলাকার মানুষ, যে জমি বন্টন হচ্ছে, অর্থাৎ সরকারি হরিণঘাটা যে ডেয়ারির জমি, যেখান থেকে পশুদের খাদ্য হিসাবে ঘাস চাষ করা হতো বা বিভিন্ন সময় বিভিন্ন খাদ্য সরবরাহ ওই জমি থেকে উৎপাদিত হতো, আর সেই জমি হস্তান্তর করার সময় কিছু অংশ অর্থাৎ প্রায় 55 একর জমি ছিল জলা জমি, আর সেই জলা জমি সাধারণ জমির সঙ্গে দামের তুলনা করার কারণে কোটি কোটি টাকা সরকারের লস হচ্ছে। আর এতেই মানুষ দুর্নীতির অভিযোগ দেখছেন এবং তদন্ত করে তাদের শাস্তির দাবি করছেন। ধন্যবাদ মহাদেব। লস তো হচ্ছে আগেকার সরকার যে ছিল তৃণমূল, এত দুর্নীতির মানে চরম সীমানায় পৌঁছেছিল, সে ভাষায় বলে তো বোঝানো যাবে না। তো চরম দুর্নীতি এর তো মানে এখনকার সরকারের সেটা অবশ্যই এটা মানে বিচার বিবেচনা করে সেই তুলে ধরা দরকার এই দুর্নীতির বিষয়। উনি কম টাকার বিনিময়ে সেই জমিটা লিজে দিয়ে দিয়েছেন, তো সেইটার জন্য আমাদের যে জনগণের টাকা উনি মেরেছেন তার বিচার আমরা চাই। তো সেই বিচার আমাদের যাতে পাওয়া হোক তার জন্য আমরা দাবি জানাচ্ছি। তৎকালীন যে সরকার ছিল তৃণমূল সরকার, তা আপাতমস্তক একটা দুর্নীতিবাজ সরকার। তার জন্য আপনারা দেখেছেন যে 4 তারিখের পর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কিভাবে তাদের উপরে মানুষ বিক্ষুব্ধ, কতটা প্রতিটা রন্ধে রন্ধে তারা দুর্নীতি করেছে। তবে ফ্লিপকার্ট সংক্রান্ত জমি সংক্রান্ত কোনো বিষয়ে যদি দুর্নীতি থাকে, আমরা চাইব যেহেতু একটা মানবিক সরকার, মানুষের সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, তদন্ত হোক। এই সরকারটা ছিল দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিটাই তাদের কারণ হচ্ছে এই কাজ যদি সে না করতেন তাহলে তার ভাইপো যে এখনকার যে সাংসদ আছেন অভিষেক ব্যানার্জি, তার পকেটটা ভরতো না। তার আজকে যে বিলাসবহুল বাড়ি গাড়ি যা দেখতে পাচ্ছেন, যা কোটি কোটি টাকার সম্পত্তি দেখতে পাচ্ছেন, এই কারণে এইগুলো ঘটেছে। আমার এখানে আমি তো এসছি ধরেন নতুন, আমি এইসব বিষয়ে জানিই না। পঞ্চায়েতের পাশে হতে পারে আমাদের ফ্লিপকার্ট, কিন্তু ফ্লিপকার্ট নিয়ে আমার কিছু জানা নেই। যদি অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়, কিন্তু আমি ওর ভিতরটা জানিও না কিছু। আমার পঞ্চায়েতের পাশে, কিন্তু আমি এইসব বিষয়ে জানিই না। আমি কিচ্ছু জানি না, কারণ হচ্ছে আমি এখানে এসছি মানে আমি এখানে 1 বছর থাকার পরে আমাকে আবার বিডিও ম্যাডাম ট্রান্সফার করে দিয়েছিল কাষ্টডাঙ্গা 2-এ, আবার সেখান থেকে আমি এখানে এই 1 মাস হলো এসছি। আমি কিচ্ছু জানি না, এই ব্যাপারে আমার কিচ্ছু জানা নেই। আপনার জানতে হলে তাহলে বিডিও সাহেবের কাছে গিয়ে শুনতে হবে।